অস্টিও মিনস হাড়, বোন বা হাড়। পোরোসিস মানে পোরাস, মানে হাড়, হাড়ের কোয়ালিটি ওভারঅল ডিটেরিয়েট করেছে। হাড়ে যেরকম ক্যালসিয়ামের পরিমাণ কমেছে, সেরকম ওভারঅল কোয়ালিটি, যেরকম হাড়ের যে ম্যাট্রিক্স বলে যে জিনিসটা থাকে, যার মধ্যে ক্যালসিয়ামটা থাকে, তার কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা ডিটেরিয়েট করেছে, খারাপ হয়েছে। বেসিক্যালি অস্টিওপোরোসিস দু ধরনের হয়। একটা হলো গিয়ে টাইপ 1 আমরা বলি, যেটা নাকি পোস্ট মেনোপজাল, মেনো মেনস্ট্রুয়াল সাইকেল অফ হওয়ার পর ফিমেলদের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়। আরেকটা হলো সেনাইল, টাইপ 2 বা সেনাইল, যেটা নাকি এজিং এর সাথে সাথে সবারই হয়, ইরেসপেক্টিভ অফ মেল ফিমেল। এই অস্টিওপোরোসিসের কারণ, 1 নম্বর কারণ হলো গিয়ে অ্যাডভান্স এজ, বয়স বাড়ার সাথে সাথে হয়। নাম্বার 2 আমরা যদি কনসিডার করি, সেটা হলো গিয়ে জেন্ডার, কারণ ফিমেলের ক্ষেত্রে সেই জিনিসটা বেশি হয় অস্টিওপোরোসিসের ব্যাপারটা। নাম্বার 3 হতে পারে জেনেটিক ফ্যাক্টর, যাদের ফ্যামিলিয়াল টেন্ডেন্সি আছে তাদের ফ্যামিলিতে জিনিসটা বেশি ভাবে দেখা যায়। নাম্বার 4 হতে পারে স্টিরয়েড জাতীয় মেডিকেশন লং টার্মের জন্য নেওয়া। নাম্বার 5 স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, এবং রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার। এই জিনিসগুলোর কারণে অস্টিওপোরোসিস আর্লি এজেও স্টার্ট হতে পারে। অস্টিওপোরোসিস সবসময় যে খুব একটা সিমটম প্রডিউস করে সেরকম নয়। জাস্ট একটা সিমটমই হতে পারে, সেটা হলো গিয়ে একটা ব্যাকে, কোমরে বা পিঠে ব্যথা, বা ওভারঅল বডিতে একটা বোন পেইন অথবা মাসেল পেইন। এই জিনিসটাই সিমটমের আকারে অস্টিওপোরোসিস প্রেজেন্ট করে। বাট অস্টিওপোরোসিস অনেকটা ডায়াবেটিসের মতো বলা চলে। ডায়াবেটিস যেরকম পার্সে নিজে থেকে খুব একটা সিমটম প্রডিউস করে না, এটা লং টার্ম আনকন্ট্রোল থেকে থেকে যখন কিডনিতে, নার্ভে, চোখে, এগুলোতে এফেক্ট করে, তখন আমরা জিনিসটার রেজাল্টটা সাফার করি। অস্টিওপোরোসিস জিনিসটাও সেম। তো অ্যাপার্ট ফ্রম জাস্ট পেইন, এই জিনিসটার কারণে যখন হাড়গুলো উইক হতে থাকে, তখন এজেড পেশেন্টদের ক্ষেত্রে জাস্ট একটা ট্রিভিয়াল ফল, সিম্পল বাড়িতে পা স্লিপ হয়ে পড়ে গেল বা বাথরুমে পা স্লিপ হয়ে পড়ে গেল, তার কারণেই একটা মেজর ফ্র্যাকচার হয়ে যেতে পারে, হাড় ভেঙে যেতে পারে। এবং দেখা যায় যে যে ভার্টিব্রাল, যে আমাদের স্পাইনের যে হাড়গুলো থাকে, সেইগুলোতে ফ্র্যাকচার যখন হতে থাকে, তখন আস্তে আস্তে পেশেন্ট সামনের দিকে এরকম একটা ফরওয়ার্ড স্টুপিং পোস্টার নিয়ে নেয়। তো এই জিনিসগুলোই হলো অস্টিওপোরোসিসের মেজর ইম্প্যাক্ট। অস্টিওপোরোসিস যারা পোরোসিসে যারা সাফার করছে, তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন বলতে, যেরকম ফরওয়ার্ড বেন্ড হয়ে কাজকর্ম করাটা অ্যাভয়েড করা উচিত। এবং তাদের ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকা উচিত যে ইজিলি ফল হয়ে যাওয়ার যে মেথড গুলো আছে, সেই জিনিসগুলো যাতে অবশ্যই কেয়ারফুল থাকে। যেরকম বাড়িতে ফ্লোরে কোনো সময় জল পড়ে থাকলে সেই জিনিসটাকে কেয়ারফুললি ডিল করা। কারণ বয়স্কদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কমন, যে পায়ের ঘরের ফ্লোরে জল পড়ে আছে, পা স্লিপ হয়ে পড়ে গিয়ে একটা ফ্র্যাকচার হয়ে গেল। হাঁটা চলার ক্ষেত্রে প্রপার লাইটেনিং মেনটেন করা রুমে, যাতে পা স্টাক হয়ে পড়ে গিয়ে ফ্র্যাকচার না হয়। এই জিনিসগুলো অস্টিওপোরোটিক পেশেন্টের ক্ষেত্রে খুবই কেয়ারফুলি ডিল করতে হয়। এবং অবশ্যই এক্সারসাইজ রেগুলার বেসিসে করা উচিত। এই এক্সারসাইজের মাধ্যমেই অস্টিওপোরোসিস অনেকটা ইমপ্রুভ হতে পারে। কারণ যখন আমাদের কোনো বোন বা কোনো লিম্ব ইউটিলাইজ না হয়, তখন দেখা যায় ডিসইউজের কারণে অস্টিওপোরোসিস জিনিসটা আরো এক্সাগারেট হয়। অস্টিওপোরোসিসের ব্যাপারটা যেহেতু মোস্ট অফ দ্য টাইম এজ রিলেটেড, এজের পর, একটা এজের পর স্টার্ট হয়। যেরকম ফিমেলদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল 45 to 50 এজের পরই এই জিনিসটা স্টার্ট হয়। মেল পেশেন্টদের ক্ষেত্রে 60 to 65 এর পর জেনারেলি জিনিসটা স্টার্ট হয়। তো জেনারেলি আমরা রিকমেন্ড করি এই 60 এজের পর একটা
জেনারেল স্ক্রিনিং করা অস্টিওপোরোসিসের জন্য। তাছাড়াও যাদের ক্ষেত্রে আমরা বলে থাকি ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার, মানে হাড় উইক হয়ে যাওয়ার কারণে ইজিলি ট্রিভিয়াল একটা ফলের কারণে যে ফ্র্যাকচারটা হলো, এরকম বাড়িতে পা স্লিপ হয়ে পড়ে গেল, তাতে একটা ফ্র্যাকচার হয়ে গেল, সেটা খুব কমন হলো। যেরকম রিস্টের কাছে ফ্র্যাকচার, হিপ রিজিয়নে ফ্র্যাকচার বা ভার্টিব্রাল ফ্র্যাকচার, এই জিনিসগুলো যাদের ক্ষেত্রে আগে হয়ে থাকে তাদের ক্ষেত্রে জেনারেলি অস্টিওপোরোসিসের জন্য ফার্দার ইভ্যালুয়েশনটা প্রয়োজন। তাছাড়াও যারা কোনো ডিজিজের কারণে লং টার্ম স্টেরয়েড ইনটেক করে থাকে, যাদের রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার আছে, যাদের ফ্যামিলিতে এই অস্টিওপোরোসিসের ব্যাপারটা আগে থেকে আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে এই অস্টিওপোরোসিসের ব্যাপারটা ফার্দার ইভালুয়েট করাটা উচিত। অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট আমরা দুরকম ভাবে করতে পারি। একটা হলো গিয়ে ফিজিক্যাল মোড অফ ট্রিটমেন্ট, আরেকটা হলো গিয়ে মেডিসিনাল ট্রিটমেন্ট। তো ফিজিক্যাল মোড অফ ট্রিটমেন্টের কথা যদি আমরা ভাবি, তাহলে অ্যারোবিক এক্সারসাইজ, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ, এই এক্সারসাইজ গুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার ক্ষেত্রে। মেডিকেল ম্যানেজমেন্টের কথা যদি আমরা ভাবি, তাহলে আমরা জেনারেলি অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট করার আগে সেটা কি স্টেজে আছে, কতটা সিভিয়ার স্টেজে আছে, সেই জিনিসটা ইভালুয়েট করার জন্য বোন মিনারেল ডেন্সিটি বা ডেক্সা স্ক্যান বলে একটা ইনভেস্টিগেশন করে থাকি। তার মাধ্যমে আমরা জিনিসটাকে একটা লেভেলিং করতে পারি যে কতটা সিভিয়ার অস্টিওপোরোসিস আছে। তো তার উপর বেস করে আমরা এই জিনিসটাকে কি অরাল মেডিকেশনের মাধ্যমে প্রিভেন্ট করা পসিবল, নাকি কিছু কিছু ইনজেক্টেবল মেডিকেশন আছে সেই জিনিসগুলো স্টার্ট করতে হবে, সেই জিনিসটা আমরা ডিসাইড করে থাকি। অস্টিওপোরোসিস প্রিভেনশনের জন্য আমি আগেও বলেছি যে এক্সারসাইজ খুব একটা ইম্পর্টেন্ট। রেগুলার এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ, কোর মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এই এক্সারসাইজ গুলো খুব ইম্পর্টেন্ট। তাছাড়াও ক্যালসিয়াম রিচ ডায়েট, অনেক সময় দেখা যায় যে যতটা ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট আছে সেই এডিকুয়েট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম আমরা নিই না। তো ক্যালসিয়াম রিচ ডায়েট এবং প্রোটিন উইথ এডিকুয়েট ক্যালসিয়াম একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো কি কি ডায়েটারি সোর্স আছে যাতে আমরা ক্যালসিয়াম এডিকুয়েট অ্যামাউন্টে পেতে পারি? সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মিডিয়া হলো মিল্ক, মিল্ক বা মিল্ক প্রোডাক্ট, এনি মিল্ক প্রোডাক্ট। তাছাড়াও কিছু কিছু নাটস, এই জিনিসগুলোতে খুব রিচ অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম থাকে, স্মল ফিশেস। তো এগুলো যদি রেগুলার বেসিসে নেওয়া হয় তাহলে ক্যালসিয়াম এর ডেফিসিয়েন্সিটা অনেকটাই প্রিভেন্ট করা যায়। হ্যাঁ, আরেকটা জিনিস আমি অ্যাডভাইস করব যে মেডিসিনাল ক্যালসিয়ামের চেয়ে ডায়েটারি ক্যালসিয়াম ইজ অলওয়েজ বেটার। তো সেক্ষেত্রে ডায়েটারি সোর্সের মাধ্যমে যদি ক্যালসিয়ামের রিকোয়ারমেন্টটা ফুলফিল করা যায়, সেই জিনিসটা বেস্ট।